পর্ব 6 is called Annelida. Annelida তো এখানে দেখো এই কথাটা আসছে তোমার এনুলার থেকে। এনুলার 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 শব্দের অর্থ হলো তোমার সার্কুলার। সার্কুলার সার্কুলার মানে কি? গোল। তুমি যদি আংটির চিন্তা করো, আমরা যে হাতে আংটি পরি, এই আংটিগুলো কিন্তু এরকম গোল, তাই না? এরকম আংটিটা গোল, জায়গা নাই? অনন্ত একটা চেয়ার দিও, দেখো একটা চেয়ার দাও। ওনা এটা লাগবে না। দেখো এনুলার মানে কি? সার্কুলার। সার্কুলার মানে কি? গোল। আমাদের যে আমরা রিং করি, হ্যাঁ, হাতে যে রিং করি আঙ্গুলে, এটা কিন্তু গোল। তো এই পর্বের প্রাণীদেরকে তুমি যদি দেখো, সাপোজ এটা ধরো এই পর্বের একটা প্রাণী, এটা এই পর্বের কোন একটা প্রাণী, এটা কেঁচো হইতে পারে বা যুগ হইতে পারে। আমরা জানি এলিডার মধ্যে থাকে কেঁচো অথবা যুগ। এইখানে অনেকগুলা এরকম রিং শেপ, একটা রিং আরেকটা রিং আরেকটা রিং, মনে করো অনেকগুলা রিং একসাথে সজ্জিত, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি রিং এর মালা। ঠিক আছে? আংটির মালা, অনেকগুলো আংটি। ধরো এটা, এই যে এটা এভাবে আছে, একটার উপর আরেকটা 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 আরেকটা। এই যে ক্যারামের গুটি, যে কলা গাছ খেলি আমরা অনেক সময়, কলা গাছ খেলে ক্যারামের গুটি উপরে রাখে সবগুলা করতে, এরকম একটার পরে একটা আংটি। আমরা কিন্তু সাইড ভিউ দেখতেছি, সাইড ভিউ দেখতেছি। যদি এরকম এই দেখো এটার উপর একটা 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 এরকম করে রাখতাম, আমরা কিন্তু সাইড ভিউ দেখতেছি। তো এই যেরকম মনে হতো অনেকগুলো আংটির মালা, অনেকগুলা রিং এর মালা, আংটির মালা, অনেকগুলা খন্ড 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 খন্ড, এদের শরীরটা অনেকগুলা খন্ড 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 খন্ড। আচ্ছা, তো এটার একটা বাংলা নাম আছে। এনিলিডা পর্বের প্রাণীদেরকে বলা হয় অঙ্গুরিমাল বা আঙ্গুরিমাল বলা হয়। আঙ্গুরিমাল, দেখো শীতের মধ্যে উপাধি দেওয়া আছে অঙ্গুরিমাল। ওর একটু জায়গা দিয়ে দাও, চেহারা একটা দিলে কই বসবো? এই 2 নম্বর বেঞ্চ থেকে বসে পড়ো, একটু জায়গা দিয়ে দাও। দেখো অঙ্গুরিমাল, অঙ্গুরি শব্দের অর্থ আংটি বোঝাই। এই যেখানে লিখছি আমরা আংটি, যেটা আমাদের আংটি ছিল, আংটি। রিং, রিং কেমন? গোল। আর মাল শব্দের অর্থ হচ্ছে মালা। এখানে মাল মানে মালা। তাহলে এই যে এখানে দেখো এটা কি ছিল? অনেকগুলো আংটি একসাথে ছিল, আংটির মালা। যেরকম ফুলের মালা, অনেকগুলো ফুল একত্রে থাকে, এখানে অনেকগুলো আংটি একত্রে আছে, এজন্য এটাকে বলতে পারি আমরা আংটির মালা। অঙ্গুরিমাল মানে কি? আংটির মালা। তো এনিলিডা পর্বের প্রাণীদের আরেকটা নাম কি? অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল শব্দের মানে কি? আংটির মালা। কারণ এখানে অনেকগুলা আংটি সদৃশ খন্ড একত্রিত আছে, প্রত্যেকটা খন্ড গোলাকার। এখান থেকে তুমি একটা খন্ড নিয়ে পর্যালোচনা করো, তাহলে দেখবে কি এটা গোলাকার। ঠিক আছে? আংটির মতো, আংটির মালা। আচ্ছা, এই পর্বের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হইছে এইখানে খন্ড দেখা যায়। এই যে আমরা দেখলাম অনেকগুলো খন্ড, এন্ড খন্ডের কতগুলো প্রকারভেদ আছে। খন্ড খন্ড হইতে পারে, ধরো খন্ডকে আমরা বলতে পারি সমখণ্ডায়ন, অসমখণ্ডায়ন। খন্ড হইতে পারে সমখণ্ডায়ন, সমখণ্ডায়ন এবং কি অসমখণ্ডায়ন। অসমখণ্ডায়ন মানে একটা খন্ড আর একটা খন্ডের সাথে, বা ধরো এই একটা খন্ডকে যদি আমরা জুম করি, আরেকটা খন্ডকে যদি আমরা জুম করি, দেখবো দুই খন্ডে একই জিনিসপত্র আছে। ধরো এইখানে একটা, এইদিকে একটা পা থাকে, একটু পরে দেখবো এদের একটা পা থাকে, এইদিকে রুম থাকে কিছু, তো এইদিকেও পা আছে এদিকেও পা আছে, এটার ওইদিকে রুম আছে এদিকেও রুম আছে। মাঝখানে যে জিনিসপত্র, এটার মাঝখানে জিনিসপত্র, মনে হইতেছে না দুইটাই সেম? দুইটাই কি মনে হইতেছে? দুইটা খন্ডে মনে হইতেছে কি সেম টু সেম, ফটোকপি। তো এমন যদি হয় একটা খন্ড আর একটা খন্ড, বা প্রত্যেকটা খন্ড একটা আর একটার সাথে সাদৃশ্যপূর্ণ, এই খন্ডে যতগুলা পা ওই খন্ডে ততগুলা পা, এই খন্ডে যতগুলো লুম ওই খন্ডে ততগুলো লুম বা বৃষল। ঠিক আছে? এই খন্ডে দেখবা যে রেচনাঙ্গ যতগুলা ওই খন্ডে রেচনাঙ্গ ততগুলা। যদি এমন হয় একটা খন্ড আর একটা খন্ডের ফটোকপি, ওই খন্ডগুলোকে বলে সমখণ্ড। তো এনিলিডার ক্ষেত্রে সমখণ্ড দেখা যায়। আর 7 নম্বর ক্ষেত্রে, 7 নম্বর পর্বের ক্ষেত্রে আর্থপোড়া, এবং 9 নম্বর পর্বের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে অসমখণ্ডায়ন দেখি। তাহলে সমখণ্ডায়ন দেখা যায় কোথায়? এনিলিডায়। এটা অনেকবার পরীক্ষায় আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ।
সমখণ্ডায়ন দেখা যায়, সমখণ্ডায়ন দেখা যায় কোথায়? এনিলিডার মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সমখণ্ডায়ন দেখা যায়, সমখণ্ডায়ন দেখা যায় এনিলিডা পর্বের প্রাণীতে। তা আমি বৈশিষ্ট্য লিখতেছি, বৈশিষ্ট্যের মধ্যে আমি প্রথম বৈশিষ্ট্যটা লিখি যে সমখণ্ডায়ন দেখা যায়, সমখণ্ডায়ন, সমখণ্ডায়ন দেখা যায়, দেখা যায় দেহের প্রত্যেকটা খণ্ডের মধ্যে সেম তোমার কি অর্গান আছে। যেরকম আমরা একটা রেচনাঙ্গ পড়ছিলাম, এদের রেচনাঙ্গের নাম কি জানো? এই যে এখানে দেখো এনিলিডা বানানে, এনিলিডা বানানটা লিখি দেখো, এ ডাবল এন ই এল আই ডি এ। বলো তো এখানে কোন অক্ষরটা পাশাপাশি ডাবল এ আছে? ডাবল এন না? আমি সবসময় মনে রাখতাম এনিলিডা বানানের মধ্যে ডাবল এন আছে। এইটাতে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখতাম, সেটা হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া বানানো কিন্তু এনটা শুরু। তো এদের নেফ্রিডিয়া নামক একটা রেচনাঙ্গ আছে, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। এটা নেফ্রনের পূর্বাবস্থা। মানুষের রেচনাঙ্গের নাম কি বলতো? কিডনি। কিডনির একক কি? নেফ্রন। এই নেফ্রনের আগের রূপ, অগঠিত রূপ, ওটাকে বলে নেফ্রিডিয়া। তো নেফ্রিডিয়া এদের কি? রেচনাঙ্গ, রেচন অঙ্গ। নেফ্রিডিয়া এদের কি? রেচনাঙ্গ। তো প্রত্যেকটা খণ্ডে, ধরো এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা আরেকটা খণ্ড, এটা আরেকটা খণ্ড, তিনটা খণ্ড নিয়ে আমরা কথা বলতেছি। প্রত্যেকটা খণ্ডে তুমি নেফ্রিডিয়া পাবা, নেফ্রিডিয়া পাবা এরকম। এটা ধরো নেফ্রিডিয়া, অনেকটা টেলিস্কোপের মতো দেখতে। এটা ধরো নেফ্রিডিয়া। তো প্রত্যেকটা খণ্ডে কিন্তু কি আছে? নেফ্রিডিয়া আছে। প্রত্যেকটা খণ্ডে নেফ্রিডিয়া আছে। যে লালটা যে লিখছি এটা হচ্ছে আমাদের নেফ্রিডিয়া, যেটা আমাদের রেচনাঙ্গ। কার? এনিলিডার। এটা নেফ্রিডিয়া। দেখো নেফ্রিডিয়া কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে আছে, প্রত্যেকটা সেগমেন্টে নেফ্রিডিয়া আছে। আচ্ছা, তারপরে আমরা একটু পরে দেখব তাদের দুই পাশ বরাবর, এই প্রাণীটাকে ধরো আমরা উপর থেকে দেখতেছি, যে ধরো প্রাণীটা শুয়ে রয়েছে, আমরা উপর থেকে দেখতেছি। দুই পাশ বরাবর এই যে এখানে এরকম পা থাকে, পেশল পা থাকে প্রত্যেকটা খণ্ডে, প্রত্যেকটা খণ্ডে কিন্তু পা থাকে এরকম, পুরাটা জুড়ে এরকম পা থাকে। এই যে এখানে পেশল পা আছে, এটাকে বলতেছি আমরা পা। পা মানে মাংসল, মাংস মানে পেশি, পেশল পা। এটার মধ্যে এটা হচ্ছে তার মাংসল পা বা পেশল পা। যে এটা হলো তার পা। বলতো এটা পাটা কোন বরাবর আছে? দুই পাশ বরাবর না? দুই পাশ বরাবর কিন্তু একটা খণ্ডের দুই পাশে কিন্তু পা আছে। এটাকে বলতেছি আমরা পা, এটাকে বলতেছি আমরা পা। এই পাটা দুই পাশ বরাবর আছে, এজন্য এটাকে বলবো পার্শ্ব পা, পার্শ্ব পা। বায়োলজির ভাষায় এটাকে আমরা বলবো প্যারাপোর্ট, প্যারাপোডা। পোডা শব্দটা তো কি? পা। এই যে আমরা পড়ছি PODA, পোডা মানে পা। আর প্যারা শব্দের অর্থ কি জানো? প্যারা শব্দের অর্থ হলো পাশে, পাশে। আমাদের এখানে একটা গ্রন্থি আছে কানের পাশে, প্যারোটিড গ্রন্থি, যেটা ফুলে গেলে মাংসরূপ হয়। এখান থেকে লালা আসে, এখানে লালা আসে, মুখের মধ্যে এখান থেকে লালা আসে। একটা গ্রন্থি আছে দুই জায়গায় দুইটা, কানের পাশে। এটার নাম কি? প্যারোটিড। প্যারোটিড। ওটো শব্দের অর্থ কান। ওটো শব্দের অর্থ কি? ওটো শব্দের অর্থ হলো কান, ইয়ার। ওটো শব্দের অর্থ কান বা ইয়ার। আর প্যারা মানে কি বলো? পাশে। তাহলে প্যারোটিড মানে কি? কানের পাশে যে গ্রন্থি, ওটার নাম প্যারোটিড। তাহলে এই যে প্যারা, প্যারা শব্দের অর্থ কি? পাশে। আর পোড়া শব্দের অর্থ কি? পা। তাহলে পাশে পা আছে, দুই পাশে পা আছে, দুই পাশে পা আছে, এটা বলে পার্শ্ব পা। পার্শ্ব বা প্যারাপোডা। এই প্যারাপোডাটা কেমন বলতো? মাংসল, বা এটাকে বলতে পারি আমরা পেশল। তো এদের শরীরে পেশল, প্যারাপোডিয়া থাকে। প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু প্যারাপোডিয়া আছে। দেখো প্রত্যেকটা সেগমেন্টে কি আছে? প্যারাপোডিয়া আছে। প্রত্যেকটা সেগমেন্টে এদের প্যারাপোডিয়া আছে। প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু এদের কি আছে? নেফ্রিডিয়া আছে। প্রত্যেকটা সেগমেন্টেই নেফ্রিডিয়া আছে। এরকম ভাবে তুমি দেখবা আরো তাদের এইখানে থাকতে পারে আরেকটা জিনিস, ওইটাকে বলে, এটা কিন্তু কি? পেশল। পেশল জিনিস কিন্তু নরম হয়। মাংসময় জিনিস কি হবে? নরম হবে, নরম হবে। তোমাদেরকে মলাস্কার মধ্যে পড়াইছি, মলাস্কার শরীর নরম, মাংসল। আরেকটা জিনিস আছে এদের, এটাকে বলে ব্রিসল বা লুম। এটা ব্রিসল বা লুমের মতো কাজ করে। এটা সুন্দর ভাষা, এটা শক্ত হয়, এটা একটু শক্ত হয়, বুঝছো? এটা একটু শার্প হয়। এটাকে বলে সিটা, সিটা।
বা বহু বচন এটাকে বলে সিটি। ই যুক্ত শব্দ কি হয়? বহু বচন। ই যুক্ত শব্দ হয় বহু বচন। সিটি এক বচনে, আর যদি তুমি বলো সিটা, সিটা বলতে কিন্তু অনেকগুলা বোঝাবে। তাহলে আমি দেখাইতেছি এখানে এই যে এটাকে বোঝাইতেছি, এটা হচ্ছে সিটা, এই যে এটার নাম কি সিটা। আর যদি তুমি অনেকগুলাকে একসাথে বলো তাহলে বলো সিটি। এই সিটি কিন্তু শক্ত। এই সিটি কেমন? এই সিটি কিন্তু কি শক্ত। তাহলে শক্ত থাকলে এখানে কি থাকবে? কাইটিন থাকবে, এটা জানো তোমরা। কাইটিনময়, এটা কাইটিনময়, এবং এটা অবশ্যই কি শক্ত। এই দুইটা জিনিস তাদের চলনাঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। কাইটিনময় সিটি এবং পেশল প্যারাপোডিয়া মানে পার্শ্বপাত, এদের চলনাঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। চলনাঙ্গ, এদের চলন অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এদের চলনাঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, নেফ্রিডিয়া দেখো প্রত্যেকটা খণ্ডে আছে, এবং কয়টা করে? দুইটা করে। নরমালি দুইটা করে থাকে। কেন দুইটা করে থাকে জানো? এরা কি প্রতিসম? 3 থেকে বাকি সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এদেরকে কিন্তু আমরা সমান দুই ভাগে ভাগ করব। তাহলে সমান দুই ভাগে ভাগ করলে যাতে দুই পাশে সমান হয়, তাহলে আমাদের অবশ্যই কি দুইটা করে নেফ্রিডিয়া দেওয়া লাগবে। তো এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, এজন্য প্রত্যেকটা খণ্ডে দুইটা করে নেফ্রিডিয়া থাকে সাধারণত। তাহলে আমি এটা লিখতে পারি, নেফ্রিডিয়ার রেচনাঙ্গ প্রতি খণ্ডে দুটি করে নেফ্রিডিয়া থাকবে। নেফ্রিডিয়া থাকবে। কারণ কি? কেন থাকবে? কেন দুইটা করে থাকবে? একটা করে কেন না? কারণ এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। কারণ এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম, কারণ এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, এজন্য প্রত্যেকটা খণ্ডে দুইটা করে আমরা নেফ্রিডিয়া পাইতেছি। আচ্ছা, প্রত্যেকটা খণ্ডে পাওয়া যায়, এজন্য তার আরেকটা নাম আছে নেফ্রিডিয়া। এই নেফ্রিডিয়ার আরেকটা সুন্দর নাম আছে। এই নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। এই নেফ্রিডিয়ার আরেকটা নাম, এটাকে বলা হয় সেগমেন্টাল অর্গান। সেগমেন্টাল অর্গান নামে ডাকা হয় এটাকে। প্রত্যেক খণ্ডে পাওয়া যায়, এজন্য এটাকে সেগমেন্টাল অর্গান বলা হয়। তাহলে নেফ্রিডিয়ার অপর নাম কি? সেগমেন্টাল অর্গান। তোমাকে যদি বলে সেগমেন্টাল অর্গান কোনটিকে বোঝায়, তুমি বলবা নেফ্রিডিয়া। অথবা সেগমেন্টাল অর্গান পাওয়া যায় কোথায়, কি বলবা? কোন পর্বে? এনিলিডা পর্বে সেগমেন্টাল অর্গান পাওয়া যায়। আচ্ছা, তো আমরা দেখলাম দ্বিপার্শ্বীয় প্রতিসমতার কথা এখানে লেখা হয়ে গেছে। দ্বিপার্শ্বীয় প্রতিসম আমরা লিখে ফেলছি, রেচনাঙ্গের নাম লিখে ফেলছি। সমখণ্ডায়ন দেখা যায়। কেন সমখণ্ডায়ন? এটা কিন্তু ব্যাখ্যা দিয়ে ফেলছি। কেন সমখণ্ডায়ন? কারণ প্রত্যেকটা খণ্ড একটা আরেকটার ফটোকপি মনে হইতেছে না। এদিকেও পার্শ্বপা আছে, এদিকেও সিটা আছে, এটারও এদিকে দেখো সেম টু সেম মনে হইতেছে। 3টা খণ্ড সেম টু সেম মনে হইতেছে, এজন্য এদের বলছে সমখণ্ডায়ন। এমন যদি হইতো ধরো এটার মধ্যে পা আছে, এটার মধ্যে নাই, হ্যাঁ, এটার মধ্যে ব্রিসল আছে, লুম আছে, এটার মধ্যে নাই, তখন কিন্তু আমরা এটাকে সমখণ্ডায়ন বলতাম না, এটাকে বলতাম অসমখণ্ডায়ন। ঠিক আছে? তো এনিলিডা পর্বের প্রাণীদের মধ্যে সমখণ্ডায়ন দেখা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে এমসিকিউ বা তোমার সিকিউ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এটা আসতে পারে যে সমখণ্ডের বিশিষ্ট একটি পর্ব, পরে দিয়ে কোনো একটা তোমার বৈশিষ্ট্য দেওয়া দিল যে সেগমেন্টাল অর্গান পাওয়া যায়, ওই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তাহলে সেগমেন্টাল অর্গান যেহেতু বললে ফেলছে, তার মানে কি নেফ্রিডিয়া বুঝাইতেছে, এবং সমখণ্ডায়ন যেহেতু বলছে, তাহলে আমরা বুঝে নিলাম এটা কি এনিলিডার কথা বলতেছে। পরে এনিলিডার ব্যাখ্যা করা লাগবে। ওকে, তো আমরা মুছে ফেলি এদিকে। দেখো আরেকটা জিনিস, এদের মাঝখানে কিন্তু পরিপাক নালী থাকবে। এদের মাঝখানে থাকবে পরিপাক নালী। পরিপাক নালী, এই যে ধরো 3টা খণ্ড যেখানে আঁকছিলাম আমরা, 3টা খণ্ড এখানে ধরো আমরা রাখি, এর একটা খণ্ড, এর একটা খণ্ড, প্রত্যেকটা খণ্ড এরকম। মাঝখানে থাকবে তোমার পরিপাক নালী, এবং পরিপাক নালীটা থাকবে সোজা। পরিপাক নালী কিন্তু খণ্ডিত না। এটা ধরো পরিপাক নালী। পরিপাক নালীকে আমরা অন্ত্র বলতে পারি, গাঁট বলতে পারি। এটা হচ্ছে গাঁট। গাঁট মানে অন্ত্র, অ্যান্টেরন মানে অন্ত্র। এটাকে বলতেছি আমরা পরিপাক নালী অথবা অন্ত্র বলতে পারো, বা পরিপাক নালী সহজভাবে বলি। পরিপাক নালী, পরিপাক নালী, বা এটাকে অনেক সময় গাঁট বলে। গাঁট, গাঁট মানে অন্ত্র বোঝায়, আর অন্ত্র কিন্তু পরিপাক নালীর একটা পার্ট। আচ্ছা, এই পরিপাক নালীটা কিন্তু না, খণ্ডিত না, মানে খণ্ড 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 না, খণ্ড খণ্ড নয়।
এটা একদম সোজা, ঠিক আছে, সোজা নলাকার। তাহলে তোমাকে যদি বলি সেগমেন্টাল অর্গান কোনটা, পরিপাক নালী নাকি নেফ্রিডিয়া? নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কিন্তু সেগমেন্টাল অর্গান, এটা কিন্তু এমসিকিউ এর মধ্যে আসতে পারে। নিচের কোনটি সেগমেন্টাল অর্গান? এ কিন্তু সেগমেন্টাল অর্গান না। পরিপাক নালী বা অন্ত্র, এটা কিন্তু সেগমেন্টাল অর্গান নয়, এটা কিন্তু সেগমেন্টাল নয়। সেগমেন্টাল নয়, সেগমেন্টাল নয়। সেগমেন্টাল কে? এই যে নেফ্রিডিয়া হচ্ছে সেগমেন্টাল। নেফ্রিডিয়াকে আমরা সেগমেন্টাল বলবো, নেফ্রিডিয়াকে সেগমেন্টাল বলবো, পরিপাক নালীকে আমরা সেগমেন্টাল বলবো না। আচ্ছা, তারপর দেখি আমরা চলনাঙ্গ হিসেবে কি ছিল? পেশল কি ছিল? পার্শ্ব পা প্যারাপোডিয়া। আর কাইটিনময় শক্ত, কাইটিনময় সিটি ছিল। কাইটিনময় সিটা বা সিটি, বহুবচনে সিটি, এটা কাইটিনময় শক্ত। আর পেশল কি ছিল? প্যারাপোডিয়া। এ দেখো, এটা কিন্তু অনেকটা বৈঠার মতো কাজ করতেছে, পেশল, এবং এটা কিন্তু চৌড়া। এটা কি? এই পেশল পাটা কেমন? চৌড়া। তো চৌড়া থাকার সুবিধা, সে বৈঠার মতো এটা কাজে লাগাইতে পাইতেছে। বৈঠার মতো কাজে লাগতেছে, এটা বৈঠার মতো কাজে লাগতেছে, বৈঠার মতো। তো যারা জলস এনিলিট, তাদের কিন্তু এই পার্শ্ব পাটা থাকে। আর যারা স্থলস মানে স্থলে থাকে, তাদের কিন্তু সিটা থাকে। আবার দুইটা একত্রেও থাকতে পারে, মানে কারো ক্ষেত্রে শুধুমাত্র প্যারাপুট থাকবে। কাদের ক্ষেত্রে বলতো প্যারাপুট? জলস, কারণ এটা বৈঠার মতো কাজে লাগে। এই যে বৈঠা তো পানিতেই কাজে লাগে। তো যাদের প্যারাপুট, তারা মূলত জলজ প্রাণীদের প্যারাপুট থাকে। আর যারা স্থলস, তাদের মূলত সিটা থাকে। আর দুইটা একসাথে থাকতে পারে, মানে প্যারাপুটও আছে, সিটাও আছে, এরকম প্রাণীও আছে। আবার সিঙ্গেল একটা আছে, এরকমও আছে। আচ্ছা, তো মনে রাখবা, এই যে এই সিটাটা কিন্তু শক্ত। সিটাটা শক্ত থাকার সুবিধা কি দেখো, ধরো একটা প্রাণী সামনে আগাবে, ধরো সে ওদিকে যাবে, এটা একটা প্রাণী বা কেঁচু বা যায় কিছু, ধরো যদি সে এইখানে শক্ত করে ধরতে না পারে, তাহলে সে কিন্তু আগাইতে পারবে না, এরকম করবে জাস্ট, মানে এইখানেই সে এরকম করবে, আগাইতে পারবে না। ধরো এইখানে যদি শক্ত করে কিছু থাকে, তাহলে এখানে শক্ত অবলম্বনের সাথে কি করবে, মাটির সাথে ধরো সে কি করবে, ল্যান্ড করবে, এটা তার শক্ততা আঁকড়ে ধরবে। পরবর্তীতে তার পিছনের সাইডটা সে আগায় নিবে। পরে দেখো আবার সে এটাকে উপরে তুলবে, তো উপরে যে তুলবে, পিছনে কিন্তু শক্ত করে মাটির সাথে ধরা লাগবে। তো আবার সে কি সামনে যাবে, তখন এইখানে আবার শক্ত করে ধরা লাগবে, পিছনটাকে আবার সামনে এগিয়ে নিয়ে আসবে, সেইভাবে এভাবে চলতে থাকবে। তো এই সিটা যদি না থাকতো, তাহলে দেখো সে এক জায়গার মধ্যে এরকম করতো, কারণ সে এখানে কি আঁকড়ে ধরতে পারতেছে না, শক্ত কোনো কিছু নাই। সিটা না থাকলে সে মাটির সাথে আঁকড়ে ধরতে পারতো না, তো এক জায়গার মধ্যে এরকম করতো। ওই যে অনেক সময় মাটির রাস্তার মধ্যে টাক আটকা পড়ে না, স্টার্ট দেয় খালি ঘুরে, চাকা ঘুরে না, এরকম সে এক জায়গার মধ্যে জাস্ট এরকম করতো, সামনে আর আগাইতে পারতো না। এজন্য জলজদের জন্য অবশ্যই, স্থলজ প্রাণীদের জন্য, যারা মাটিতে চলাচল করে, তাদের জন্য সিটা আবশ্যক, বুঝছো? সিটা কিন্তু আবশ্যক। ওকে, তারপর আমরা সামনে আগাই। তারপর দেখবো আমরা এদের রক্ত সংবহন, যেটা আমরা গত ক্লাসে বলছিলাম। বলো, রক্ত সংবহন কিরকম? এদের রক্ত সংবহন কিরকম হবে? এদের রক্ত সংবহন হবে বদ্ধ প্রকৃতির। রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির, রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির। তো বদ্ধ প্রকৃতির মানে কি? রক্ত কখনোই সিলুমে যাবে না, রক্ত কখনোই ফাঁকা স্থানে থাকবে না। দেহ গহ্বর যে আছে আমাদের, দেহ গহ্বরে কখনো রক্ত থাকবে না। রক্ত কেবল কোথায় থাকবে? রক্তনালী এবং হৃৎপিণ্ডে থাকবে, হার্টে থাকবে। হার্ট এবং ব্লাড ভেসেল রক্তনালীর মধ্যেই থাকবে। রক্ত কখনোই রক্তনালীতে থাকবে না। কোথায়? সিলুমে। কখনোই সিলুমে থাকবে না, সিলুমে রক্ত নাই। বিষয়টা এরকম, সাপোজ এটা ধরো কোনো একটা প্রাণী, এটা ধরো তার হার্ট, এটা ধরো তার রক্তনালী,
এটা ধরলাম হার্ট, এগুলো হচ্ছে রক্তনালী, আর এটা হচ্ছে তার শরীরের ফাঁকা স্থান। যদি এমন হয় যে এই যে শুধুমাত্র রক্তনালীর মধ্যেই রক্ত থাকতেছে, রক্তনালীর মধ্যেই তোমার রক্তগুলো থাকতেছে, রক্তনালী ছাড়া অন্য কোথাও রক্ত নাই, রক্তনালী ছাড়া অন্য কোথাও রক্ত নাই, ধরো এই যে রক্ত লালটা আছে রক্ত, এই যে হার্টের মধ্যে রক্ত আছে, এই যে নালীর মধ্যে রক্ত আছে, নালীর যে শাখা প্রশাখা আছে এগুলোর মধ্যে রক্ত আছে, এবং শাখা প্রশাখা সারা শরীর জুড়ে বিস্তৃত, একদম জালের মতো বিস্তৃত সারা শরীর জুড়ে। এই চিত্রে দেখো তুমি কিন্তু এই ফাঁকা স্থানে রক্ত পাও নাই, এই যে ফাঁকা স্থানে রক্ত পাও নাই, এই ফাঁকা স্থানে রক্ত নাই, তাহলে এটা কি রক্ত? বদ্ধ প্রকৃতির। যদি এমন হয়তো ফাঁকা স্থানে রক্ত আছে আবার এইগুলোর মধ্যে রক্ত আছে স্যাচুরেটেড, তখন তাকে আমরা বলতাম মুক্ত। কথা বুঝছো? মুক্ত। আচ্ছা, তো রক্ত সংবহন এদের ক্ষেত্রে কি প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির। তাহলে এদের ক্ষেত্রে বদ্ধ সংবহন, রক্ত কেবলমাত্র হৃৎপিণ্ড বা হার্ট এবং রক্তনালীতে থাকে, রক্তনালীতে থাকে। আর সিলুমে কখনো রক্ত থাকবে না, সিলুমে কখনো রক্ত থাকবে না। আচ্ছা, রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির। এবং এদের রক্তের কালার কি? এখন দেখবো রক্তের কালার কি। এদের রক্তের কালার হচ্ছে লাল, রক্ত লাল বর্ণের, রক্ত লাল বর্ণের। এদের রক্তের বর্ণ কেমন? লাল, রক্ত লাল বর্ণের। এখন কেন রক্তের রং লাল এটা তোমরা জানো? কেন লাল? কেন লাল? উত্তর হলো হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কারণে, হিমোগ্লোবিন থাকায়, হিমোগ্লোবিন থাকায়। তবে উল্লেখযোগ্য যে এদের কিন্তু আরবিসি নাই, আরবিসি নাই। এদের হিমোগ্লোবিন আছে বাট আরবিসি নাই। মনে রাখবা, মানুষের ক্ষেত্রে হিমোগ্লোবিন আছে এবং সেটা আরবিসির ভিতরে থাকে। খেয়াল করো, এটা ধরো রক্তনালী, এই যে এটা ধরো আরবিসি, আরবিসির ভিতরে থাকবে হিমোগ্লোবিন। এই যে লালটা কইছে হিমোগ্লোবিন, আরবিসির ভিতরে হিমোগ্লোবিন আছে, এটা হচ্ছে আরবিসি। আরবিসির ভিতরে হিমোগ্লোবিন, লালটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা আরবিসির ভিতরে থাকে মানুষের ক্ষেত্রে, তোমার মেরুদণ্ডীদের ক্ষেত্রে। এদের হিমোগ্লোবিন আছে, রঞ্জকটা আছে, বাট আরবিসি নাই, আরবিসি নাই। এদের কি নাই? আরবিসি নাই। তাহলে এদের হিমোগ্লোবিন কোথায় থাকে? উত্তর হচ্ছে রক্তরসে। একটা কথা মনে রাখবা, নন কর্ডেডের ক্ষেত্রে, এটা লিখে রাখো, এটা কিন্তু কাজে দিবে সামনে। নন কর্ডেডের ক্ষেত্রে আর কর্ডেডের ক্ষেত্রে দুইটা পার্থক্য, এটা আমাদের সামনে লাগবে। কর্ডেড প্রাণীদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকলে হিমোগ্লোবিন আরবিসিতে থাকে, আরবিসিতে থাকে। আর যদি নন কর্ডেডে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকলে সেটা রক্তরসে থাকে, মানে প্লাজমার মধ্যে থাকে। এই যে এটার বাইরেই কিন্তু, কণিকাগুলোর বাইরেই কিন্তু রস থাকে, রক্তরস। তো হিমোগ্লোবিনটা এই রক্তরসের সাথে মিশে থাকবে দ্রবীভূত অবস্থায়। হিমোগ্লোবিন দ্রবীভূত অবস্থায় কোথায় থাকবে? রক্তরসে থাকবে। যে হিমোগ্লোবিন থাকবে রক্তরসে, এটা থাকবে দ্রবীভূত অবস্থায়, মানে মিশে আছে ওটার সাথে, রক্তরসের সাথে মিশে থাকবে, এটাকে বলে দ্রবীভূত হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকবে। হিমোগ্লোবিন থাকবে রক্তরসে, নন কর্ডেডে হিমোগ্লোবিন থাকবে রক্তরসে দ্রবীভূত অবস্থায়। আর কর্ডেড প্রাণীদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকবে কোথায়? আরবিসির ভিতরে। আর এদের কিন্তু আরবিসি নাই, আরবিসি নাই, এজন্য এদের হিমোগ্লোবিন আছে, এজন্য রক্তের রং লাল। আর হিমোগ্লোবিনের অবস্থান কোথায়? রক্তরসে। তাহলে আমরা বলবো যে হিমোগ্লোবিন যে আছে, এই হিমোগ্লোবিনটা কোথায় আছে? রক্তরসে আছে, রক্তরসে, রক্তরসে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের পাশাপাশি আরেকটা জিনিস থাকে এদের, এটা পরীক্ষার মধ্যে আসে। এখানে এদের রক্ত লাল, এদের রক্ত লাল, এখানে শুধুমাত্র হিমোগ্লোবিন না, আরো 3টা পিগমেন্ট থাকে। এই পিগমেন্ট গুলো আমরা পড়ি না বা আমাদের পড়ানো হয় না। দেখো একটু পড়াই দিই। একটা ছিল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন একটা ছিল হিমোগ্লোবিন, আরেকটা নাম হচ্ছে হিমো এরিথ্রিন। তোমরা পড়ছো না লোহিত রক্তকণিকার বায়োলজিক্যাল নেম কি? এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকা বলা হয় কি? এরিথ্রোসাইট। এরিথ্রো শব্দের অর্থ হলো লাল, এরিথ্রো, এরিথ্রো শব্দের অর্থ হলো রেড, এরিথ্রো শব্দের অর্থ কি? রেড। তো হিমো এরিথ্রিন এটাও কিন্তু লাল বর্ণের, এটা লাল বর্ণ কেমন? হিমোগ্লোবিনের বর্ণ কেমন? লাল। এটাও লাল, বাট এটা পার্পল, অনেকটা পার্পল। বাংলা কি?
বেগুনি, হ্যাঁ এটা অনেকটা পার্পল বর্ণের হয়ে যায়, লালের সাথে আরেকজন মিশিয়া পার্পলের মতো হয়ে যায়, ঠিক আছে, লালচে বেগুনি যেটাকে বলে আর কি। আরেকটা আছে সেটাকে বলে ক্লোরোকুইনিন। ক্লোরোকুইনিন এইটা হিমোগ্লোবিনের মতোই, এটাকে আমি লিখতে পারি, সরি হিমোএরিথ্রিনের মতোই, হিমোএরিথ্রিনের মতো ক্লোরোকুইনিন, এটা হিমোএরিথ্রিনের মতোই। তো এটা দিয়ে না মনে রাখবা, যেইখানে তিনটা জিনিসপত্র আছে ওইখান থেকে মেডিকেলের প্রশ্ন আসে বা বোর্ড পরীক্ষার মধ্যে এমসিকিউ আসে, বলবে কোনটা নয়, তিনটা দিয়ে বলবে, আরেকটা দিয়ে বলবে কোনটা নয়। যেরকম এইখানে কিন্তু হিমোসায়ানিন নাই, আছে হিমোসায়ানিন আছে না। এখন যদি প্রশ্ন করতাম এনিলিডার রক্তরসে পাওয়া যায় না কোনটা, হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুইনিন, দেন হইছে হিমোসায়ানিন, উত্তর তো কি হিমোসায়ানিন। তাহলে এই তিনটার কথা মনে রাখবা। এনিলিডার রক্তে রং লাল, কেন লাল? হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের পাশাপাশি থাকে হিমোএরিথ্রিন এবং ক্লোরোকুইনিন। এই ক্লোরোকুইনিন এটা হিমোএরিথ্রিনের মতো একটা রঞ্জক। আচ্ছা, তবে একটু বেশি বলি, আরেকটু বেশি বলি, বইয়ে নাই, তবে এজ এ ভালো স্টুডেন্ট তোমাদের জানা উচিত, ঠিক আছে, এজ এ ভালো স্টুডেন্ট তোমাদের জানা উচিত, এই তিনটা নিয়ে একটু কথা বলা উচিত বেসিক স্ট্রং করার জন্য। এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না, তবু বেসিক স্ট্রং করা দরকার, কারণ তোমরা স্বপ্ন দেখো ভালো ভালো মেডিকেল, ভালো ভালো ভার্সিটি, সো একটু ডিটেলসে জানা প্রয়োজন। হিমোগ্লোবিন এর দুইটা পার্ট থাকে, হিম প্লাস গ্লোবিন। এখানে দুইটা পার্ট আছে, হিম প্লাস গ্লোবিন। গ্লোবিনটাকে বলা হয় প্রোটিন পার্ট। মেডিকেলে একবার প্রশ্ন আসছে, হিমোগ্লোবিনের কোন অংশটা প্রোটিন? উত্তর কি? গ্লোবিনের শেষে কি আছে? ইন, তার মানে এটা প্রোটিন। আর হিমটা না, এটা হচ্ছে লৌহ, এই হিম পার্টটাকে বলা হয় লৌহ। আর অন্যান্য জিনিসপত্র থাকে, রঞ্জকতন্ত্র থাকে, তবে এই লৌহটা হচ্ছে Fe2+। এটাকে কি বলবো, ফেরাস নাকি ফেরিক? ফেরাস। তাহলে এইখানে হিমোগ্লোবিনের মধ্যে যে লৌহটা থাকে এটা Fe2+, মানে ফেরাস নাকি ফেরাস। জাস্ট এইটুকু জানিয়ে রাখো, একটু জানাই রাখি, কারণ এখানে এমসিকিউ আসতে পারে যদি কঠিন প্রশ্ন করে। হিমোএরিথ্রিন, এটার মধ্যে যে লৌহটা আছে, হিমোএরিথ্রিনের যে লৌহটা আছে, এইখানে এই লৌহটা থাকে 3+ হিসেবে, 3+ হিসেবে। কি এটাকে নাম কি? ফেরিক। এটাকে আমরা বলবো ফেরিক, 3+ হিসেবে আছে। আচ্ছা, আর ক্লোরোকুইনিনের মধ্যে আমরা বলছিলাম এই দুইটা প্রায় সেম, এটা বলছিলাম না, বাট হিমোএরিথ্রিনের মধ্যে থাকে ফেরিক, বাট ক্লোরোকুইনিনের মধ্যে এইখানে ফেরিক বা আয়রনের পরিবর্তে এখানে থাকে ভ্যানাডিয়াম। এখন তুমি বলতেছো এইগুলা কি বলতেছেন? এগুলো আসলে যখন তুমি এটার আণবিক্ষণিক গঠন পড়বা, হিমোগ্লোবিনের আণবিক্ষণিক গঠন পড়বা, দেখবে যে ভিতরে আছে Fe2+, এটার মধ্যে আছে Fe3+, এটার মধ্যে আছে ভ্যানাডিয়াম। এগুলোকে আঁকড়ে ধরে পরবর্তীতে তারা চেইন, লম্বা লম্বা চেইন তৈরি করে। এত কিছু জানা দরকার নাই, এই মুহূর্তে তোমার যতটুকু জানা দরকার, হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? Fe2+ হিসেবে থাকে। হিমোগ্লোবিনের মধ্যে আয়রন কি হিসেবে থাকে? Fe2+ হিসেবে থাকে। আচ্ছা, আমরা বলি রক্ত লাল, কেন লাল? হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিন কেন লাল? কারণ এই হিম অংশের কারণে। এই হিম অংশের মধ্যে লৌহ থাকে, এগুলো আরো অনেক ডিটেলসে ব্যাখ্যা আছে, এগুলো এখন বলবো না, এখন রক্ত চ্যাপ্টারে গিয়ে বলবো। তো তুমি জাস্ট মনে রাখবা, হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে 2+ হিসেবে, হিমোএরিথ্রিনের মধ্যে আয়রন থাকে Fe3+ হিসেবে, আর ক্লোরোকুইনের মধ্যে আয়রনের পরিবর্তে কি থাকে? ভ্যানাডিয়াম। কত নম্বর মৌল? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি 23 নং মৌল, তো ভ্যানাডিয়াম। এখন আরেকটা কথা বলে নেই, হিমোগ্লোবিন এটা কিন্তু অক্সিজেন পরিবহনে কাজ করে, এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে কাজ করে। আমরা যে শ্বাস নেই, হ্যাঁ, অক্সিজেন ঢুকে, অক্সিজেন ধরো আমার আঙ্গুলে আনা লাগবে, আঙ্গুলের কোষ আনা লাগবে, রক্তের মধ্যে ঢুকবে, অক্সিজেন রক্তের মধ্যে ঢুকবে, অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে এখানে আসবে। তো হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন। এগুলো না লেখলেও চলবে, জাস্ট একটু শুনে রাখো। আর হিমোএরিথ্রিন, এটার কাজ অক্সিজেন পরিবহন। তবে
Fe3+ এর অক্সিজেন পরিবহন ক্ষমতা বেশি। এজন্য মানে এটা এমনি বলতেছি, এই কারণে বলতেছি তাদের রক্তের বর্ণ লাল, একটা বললেই তো আমরা থেমে যেতে পারতাম যে হিমোগ্লোবিন আছে, বাকি দুটো বলার প্রয়োজন কি ছিল? এই দুটো কিন্তু পড়ায় না কেউ। মনে রাখবা যেখানে সমুদ্রের পানিতে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম, এবং অনেক পানি আছে ওইখানে অক্সিজেনের পরিমাণ কম, ঠিক আছে? ধরো অনেক পচা নর্দমা, ওইখানে তো এরকম এনিলিট থাকতে পারে না, তো এখানে অক্সিজেনের পরিমাণটা কম। যেখানে অক্সিজেনের পরিমাণ কম, ধরো এক এলাকার মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, এক জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কম, এই হিমোএরিথ্রিনের কিন্তু অক্সিজেন এফিনিটি বেশি। তো অল্প পরিমাণ অক্সিজেন থাকলেও এই হিমোএরিথ্রিনের কারণে অক্সিজেনটা পানি থেকে সে টাইনে আনতে পারবে। ধরো এইখানে দুইটা পরিবেশ, এইখানে অক্সিজেন খুব কম আছে, এই জলাশয়ে অক্সিজেন খুব কম আছে, বাট ধরো এইখানে এমন একটা প্রাণী আছে যার অক্সিজেনকে টানার ক্ষমতা আছে। কি কেন? কারণ তার ভিতরে হিমোএরিথ্রিন আছে। হিমোএরিথ্রিন থাকা এটা কি করে? এটার অক্সিজেন এফিনিটি, অক্সিজেনের আকর্ষণ, হ্যাঁ, বা এফিনিটি খুব বেশি, অক্সিজেনের আকর্ষণ খুব বেশি। এজন্য যেসব জলাশয় বা যে সমুদ্রে অক্সিজেনের পরিমাণ ঘাটতি আছে বা কম আছে বা অল্প আছে, ওই জলাশয়ের বা ওই সমুদ্রের পানিতে প্রাণীদের শরীরে হিমোএরিথ্রিন থাকে। কারণ এই হিমোএরিথ্রিন এই অল্প অক্সিজেনকেই তার শরীরে টাইনে আনতে পারে, বুঝছো? এজন্য হিমোগ্লোবিনের পাশাপাশি হিমোএরিথ্রিন দেয়া দিছে আল্লাহ তাআলার, খুব সুন্দর সিস্টেম। তাহলে হিমোগ্লোবিন আর হিমোএরিথ্রিনের মধ্যে কার অক্সিজেন এফিনিটি বা অক্সিজেনের প্রতি আকর্ষণ বেশি? হিমোএরিথ্রিনের মধ্যে। হিমোএরিথ্রিন ফেরাস নাকি ফেরিক? ভিতরে কি আছে? বাংলা, তার মধ্যে আমরা ফেরিক পাবো, আর হিমোগ্লোবিনের মধ্যে কি পাবো? ফেরাস পাবো। আচ্ছা, এতটুকুই একদম যথেষ্ট হয়ে গেছে, বেশি বুঝে ফেলছি, অনেক এত কিছু লাগতো না। জাস্ট রক্তের বর্ণ লাল, হিমোগ্লোবিনের কারণে লাল, 1 সেকেন্ডে পড়া শেষ। বাট আমি একটু বেসিক শিখাই দিলাম। এটা এখন কাজে না লাগলেও দেখো তোমার কোনো না কোনো অধ্যায় কাজে লাগবে। আর একটা কথা মনে রাখবা, আমি ক্লাসে যা বলি কখনোই তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের বাইরে না, সবকিছু কোনো না কোনো অধ্যায় আছে, বা আরেকটু ডিটেলসে তোমাদের বইয়ে যা আছে তার একটু ডিটেলসে। ওকে, তো রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির, রক্তের রং লাল। রক্তের রং কেন লাল? হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের সাথে আরো দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে হিমোএরিথ্রিন, একটা হচ্ছে কি? ক্লোরোকুইনিন। হিমোগ্লোবিনের বর্ণ লাল, আর হিমোএরিথ্রিনের বর্ণ লালচে বা লালচের সাথে বেগুনি কালার মিশ্রণে যাটা হয় পার্পল বর্ণের। আর ক্লোরোকুইনিন এটা হিমোএরিথ্রিনের মতোই। হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে 2+ হিসেবে, ফেরাস হিসেবে। হিমোএরিথ্রিনের মধ্যে থাকে 3+ হিসেবে, ফেরিক হিসেবে। আর ক্লোরোকুইনিনের মধ্যে কি থাকে? ভ্যানাডিয়াম আয়ন। আচ্ছা, গেল। আর কি আছে এখানে? এখন নরমাল কথাবার্তা যেগুলো তোমরা পারো, এগুলো পারাবো না। কি কি প্রতিসম? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ব্রণস্তর, ত্রিস্তরী। আচ্ছা, সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। এই যে সাধারণ কথাবার্তাগুলো, এগুলো লেখার দরকার আছে কি? দরকার, এগুলো পারবা। শরীরটা শক্ত নরম, এটা কিন্তু যুগ বা কেঁচু। আরেকটা কথা বলে দেই, এদের শরীরগুলো ছিল আংটির মতো না, এজন্য এদের অনেক সময় রিং ওয়ার্ম বলে। আমি কিন্তু বলছিলাম প্রকৃত কৃমি কত নাম্বার? 3-4, বাট উপাধি থাকতে পারে, যেরকম রিং ওয়ার্ম, আর্থ ওয়ার্ম, অথবা এদের দেহটা কিন্তু সেগমেন্টেড, এটাকে বলতে পারো সেগমেন্টেড ওয়ার্ম। এইগুলা কিন্তু কৃমি না থাকলেও, কৃমি না, অ্যাকচুয়াল কৃমি না, বাট এগুলো তার উপাধি, কারণ কৃমির মতো দেখতে। কৃমির 3টা বৈশিষ্ট্য বলছিলাম, সাপের মতো দেখা যায়, নলাকার দেহ, ঠিক আছে, এবং নরম হয়। শরীরটা কেমন হয়? নরম হয়। তাহলে ঝুঁকের ক্ষেত্রে, কেঁচুর ক্ষেত্রে দেখো দেখতে সাপের মতো, দেহটা নরম, দেহটা নলাকার। তো এদেরকে আমরা কৃমির মতো দেখা যায়। এইটা অ্যাকচুয়াল কৃমি না থাকলেও কৃমির মতো আর কি, এজন্য এগুলো তার উপাধি। এগুলো অ্যাকচুয়াল কৃমি না, বাট উপাধি। এই যে 6 নম্বর পর্বকে আমরা বলতে পারি রিং ওয়ার্ম, হ্যাঁ, আংটিকিট, আর্থ ওয়ার্ম, কারণ এই যে কেঁচুকে বলা হয় আর্থওয়ার্ম, এটাকে আসলে কেঁচুকে বলা হয়। এই পর্বের একটা প্রাণী, তার নাম হচ্ছে কেঁচু, এই কেঁচুকে বলা হয় আর্থওয়ার্ম। আর সেগমেন্টেড ওয়ার্ম, কারণ এই পর্বের প্রাণীরা অনেকগুলো কি সমখণ্ড বিশিষ্ট, এজন্য এদেরকে সেগমেন্টেড ওয়ার্ম বলে। এই 3টা কিন্তু তার উপাধি, বুঝছো? রিং ওয়ার্ম, আর্থওয়ার্ম, সেগমেন্টেড ওয়ার্ম। রিং কিন্তু গোলাকার, তো তোমাদের বইয়ে কিন্তু এটাকে রাউন্ড ওয়ার্ম বলা আছে, রাউন্ড ওয়ার্ম বা রিং ওয়ার্ম। আর্থওয়ার্ম, সেগমেন্টেড ওয়ার্ম, এইগুলা কার সাথে সম্পর্কিত?
এনিলিডার সাথে সম্পর্কিত, যদিও এরা আসল কৃমি না, এগুলো হচ্ছে তুলনা বা উপমা, উপমা বা তুলনা। আর এরা একলিঙ্গি, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরা কি একলিঙ্গি। ইউসিলুম দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রকৃত খণ্ডে দেখা যায় দেহ নরম। দেহটা কেমন? নরম। নরম থাকলে কি থাকবে? দেহের মধ্যে কি থাকবে? কিউটিকল, কিউটিকল, ঠিক আছে। আর কেসও কিন্তু চকচক করে, কিউটিকল আছে দেখে কিন্তু চকচক করে। আচ্ছা, চলাঙ্গের নাম কি বলছিলাম বলো তো? কাইটিনময় সিটি, পেশল, প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া কাদের থাকে? জলজ নাকি স্থলজ? জলজ। কাইটিনময় সিটি স্থলজ, দুইটাই থাকতে পারে, এক প্রাণীতে দুইটাই থাকতে পারে, অথবা একটা একটা থাকতে পারে। লার্ভা দশাটা বলি, এদের একটা লার্ভা আছে, এই লার্ভাটা শিখা লাগবে, এই লার্ভাটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু মলাস্কার লার্ভা তোমাদের পড়াই নাই। মলাস্কার মধ্যে লার্ভা আছে, বেলিগার, গ্লোচিডিয়াম, এগুলো কখনো আসবে না, বুঝছো, এর জন্য পড়াই নাই। বাট এদের যে লার্ভাটা, এটা পরীক্ষায় আসে, এটাকে বলে ট্রোকোফোর লার্ভা। ট্রোকোফোর, ট্রোকোফোর লার্ভা। একটু ছবি আঁকি ট্রোকোফোর লার্ভার। এটা একটা লাটিমের মতো। এখানে কতগুলা সিলিয়ার মতো পার্ট থাকে, একগুচ্ছ, এদিকে কতগুলো সিলিয়া থাকে, আবার মাঝখানের পাড়েও তাদের কতগুলো সিলিয়া থাকে। এটা ঘুরে, এরকম লাটিম যেরকম ঘুরে না, এরা লাটিমের মতো ঘুরে। যেহেতু ফ্লাজেলা আছে, এগুলা কি ফ্লাজেলা, যেহেতু ফ্লাজেলা আছে, যেহেতু ফ্লাজেলা আছে, তার মানে এরা কি সচল। আমরা বলতে পারি মুক্ত সাঁতারু, মুক্ত সাঁতারু, মুক্ত সাঁতারু, সচল মুক্ত সাঁতারু। লার্ভাটার নাম কি? ট্রোকোফোর লার্ভা। দেখো এরা ঘুরে, এরা কি লাটিমের মতো ঘুরে। চাকা যে আছে, গাড়ির চাকা চিন্তা করো, গাড়ির চাকাও কিন্তু ঘুরে, লাটিমও কিন্তু ঘুরে, গাড়ির চাকাও কিন্তু ঘুরে। তো লাটিমের মতো ঘুরে, অথবা বলতে পারি আমরা চাকার মতো ঘুরে, চাকার মতো এরা কি ঘুরে বেশি। এরকম ধরো এটা একটা লার্ভা, সাপোজ এটা একটা লার্ভা, ধরো এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এটাও একটা চলন। অথবা যদি এইভাবে চলে, ঘুরে ঘুরে চলে, এটাও তো একটা চলন, ঘুরে ঘুরে সামনে দিকে যাইতেছে। এইভাবে যাইতে পারে, ধরো এইভাবে যাইতেছে, পানির সাথে এইভাবে যাইতেছে, অথবা সে ঘুরে ঘুরে যাইতেছে, এরকম আগাইতেছে বাট ঘুরে ঘুরে। তো লাটিমের মতো আর কি। লাটিম ধরো এই দিক থেকে ওই দিকে গেছে গা, সে কিন্তু ঘুরে ঘুরে আগাইছে, নাকি এমনি স্থির থেকে আগাইছে। লাটিম কিন্তু ঘুরে 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 সামনে আগাইছে। এরকম সে সামনে থেকে আগায় ঘুরে 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 ঘুরে, চাকার মতো। কিসের মতো? চাকার মতো। এই যে ট্রোকো, ট্রোকো শব্দের তো হুইল বা চাকা, হুইল অথবা এটাকে বলে কি চাকা। ওই যে হুইল পাউডারের মধ্যে একটা চাকার ছবি দেওয়া আছে। আর ফোর শব্দের তো বেয়ার বা বহন করা, ফেরা থেকে আইছে ফোর, ফেরা ফেরা ফেরা, ফোর, ফোর মানে বহন করা। ফোর মেইন শব্দ হচ্ছে ফেরা, ফেরা থেকে আইছে বহন করা, ট্রোকোফোর। তাহলে এরা দেখতে চাকার মতো বা চাকার মতো ঘুরে, কাজটা চাকার মতো ঘুরে, ঠিক আছে। এখানে যেহেতু সিলিয়া আছে, তো এটা ঘুরবে, মুক্ত সাঁতার হবে, ফ্রি সুইমার হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ট্রোকোফোর লার্ভার নাম গেল। এই লার্ভাটা পরীক্ষায় আসে, বহুত আসছে এটা, যে ট্রোকোফোর লার্ভা কোথায় পাওয়া যায়। ট্রোকোফোর লার্ভা এনিলিডা পরের প্রাণীতে পাওয়া যায়। তারপর উদাহরণ, দুইটা উদাহরণ তোমাকে শিখতে হবে, একটা হচ্ছে কেঁচো এবং জুপ, দুইটারই বৈজ্ঞানিক নাম লাগবে, ঠিক আছে। দুইটারই বৈজ্ঞানিক নাম তোমাকে শিখতে হবে। দাও শীটটা দাও, দেখো বের করো, দেখি আমরা একটু রিভিশন দিয়ে ফেলি। 13 নম্বর পেজ, 13 নম্বর পেজ লেখা আছে এনুলার্স বা এনুলার মানে ছোট আংটি, আর ইডোস মানে মতো আর কি। এনিলিডা, এখানে মূল শব্দ হচ্ছে এনুলার আর হচ্ছে ইডোস। ইডোস মানে মতো বোঝায়, লেখা আছে সেটার মধ্যে। নামকরণ কে করেন লাগবে না। এখানে ল্যামার্ক লেখা আছে না, ল্যামার্ক নামকরণ দেখছো কি? 3 নম্বর লাইন ল্যামার্ক লেখা আছে না। এই পর্বের নামকরণ কে করবে লাগবে না, বাট ল্যামার্ক সম্পর্কে একটা কথা মনে রাখবা। এই ল্যামার্ক বায়োলজি শব্দের জনক,
বায়োলজির শব্দটার জনক, এটা লিখে রাখো। এখানে লেখো ল্যামার্ককে টানটা লেখো, বায়োলজি শব্দের জনক, শীটের মধ্যে লিখে রাখো। এনি লিডার 3 নাম্বার লাইন, প্রথম থেকে 3 নাম্বার পাও নাই? একটা চতুর্বক্স করা আছে যে ছোট একটা, ল্যামার্ক পর্বতের নামকরণ করেন। এই ল্যামার্কের এখানে লেখবা কি? বায়োলজি শব্দের জনক। বায়োলজির জনক কিন্তু বলি নাই। বায়োলজির জনক বা জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, বাট বায়োলজি শব্দটা, ওয়ার্ডটার জনক কে? ল্যামার্ক। আচ্ছা দেখো আমরা পড়ি, একবার পড়ি। সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা, ব্রণস্তর, তীব্রণস্তরী, সিলুম, ইউসিলুম, প্রতিসাম্যতা, দ্বিপার্শ্ব, খণ্ডায়িত। খণ্ডায়িত যে লেখা আছে, কি খণ্ডায়ন বলতো? সমখণ্ডায়ন। এন্টারোজোয়া মানে পরিপাক নালী আছে। তারপর এই পরের প্রাণীরা দেহ নলাকার, আংটির মতো, অসংখ্য খণ্ড আছে। তারপর কিউটিকল দ্বারা তৈরি, শরীরটা নরম এবং কিউটিকল দ্বারা তৈরি। 3 নম্বর পয়েন্ট পড়তেছি, কিউটিকল দ্বারা তৈরি। রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির, একটা ব্যতিক্রম আছে দেখবা, রক্তের রং লাল, রক্তরসে হিমোগ্লোবিন থাকে, হিমোইরিথ্রিন থাকে, ক্লোরোকুইরিন থাকে, আর বেশি থাকে না। ত্বক দ্বারা শ্বাসকার্য চালাইতে পারে অথবা শ্বসনাঙ্গ আছে। পরিপাক নালী সম্পূর্ণ, মানে পরিপাক গ্রন্থি এবং নালী দুইটাই আছে। তারপর ক্লাইটেলাম নামে একটা জননাঙ্গ থাকে, এটা ব্যবহারিকে গিয়ে পড়বো। ক্লাইটেলাম তাদের জননাঙ্গ হিসেবে কাজ করে। তারপর কিছু কিছু প্রাণীর চোখ আছে, লাগবে না আপাতত। নেফ্রিডিয়া নামক পেঁচানো রেচন নালী আছে, নেফ্রিডিয়া। নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলে। এদের চলনাঙ্গ কাইটিনময়সিটি এবং পেশল কি? প্যারাপোডিয়া। এরা একলিঙ্গিক, মাঝে মাঝে উভলিঙ্গিক হইতে পারে, যৌনজনন করে। প্রোকোফোল নামক লার্ভা পাওয়া যায়। উদাহরণ দেখো, দুইটা শেষ উদাহরণ দেওয়া আছে, কেঁচু, কেঁচু আর হচ্ছে কি জুক, দুইটা দেওয়া আছে। দুইটার বৈজ্ঞানিক নাম সহ উদাহরণ দুইটা লাগবে। এই দুইটা উদাহরণ মেডিকেলে আসা, দুইবারই আসা। একবার বলছে নিচের কোনটি কেঁচুর বৈজ্ঞানিক নাম, বুঝছো? শীটের মধ্যে যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে এগুলো সিলেক্টিভ। শীটের মধ্যে যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে সিলেক্টিভ, এগুলো তোমার শিখতেই হবে। এগুলো মানে এগুলোর মধ্যে স্কিপ না করাই ভালো, কারণ বইয়ের মধ্যে অনেকগুলো, বইয়ের মধ্যে এক কলে অনেকগুলো বৈজ্ঞানিক নাম, বাট এইখানে ওইগুলোই দেওয়া হয়েছে যেগুলো সিলেক্টিভ বা পরীক্ষার মধ্যে আসে বা আসবে বা কোনো এক সময় আসছে এরকম। তো আমাদের 6 নম্বর পর্ব এনিলিডা একদম ডিটেলসে পড়া শেষ। এর বাইরে আশা করি কিছুই আসবে না। ঠিক আছে, 5 মিনিটের বিরতি, আমরা আবার পরে 7 নম্বর বইয়ে ছুটি হবে।